তো এখানে কিছু সিনট্যাক্সের কথা বলা আছে প্রথমেই, যে এগুলা একটু একটু আমরা আসলে জানি, তারপরেও আরেকবার বলতেছি। যে প্রথমে বলা হয়েছে যে এই ল্যাঙ্গুয়েজটা কেস সেনসিটিভ না। এটার সুবিধা হচ্ছে কি, আমরা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখলে যেই ধরনের সে হচ্ছে মানে কাজ করতে পারবে, স্মল লেটারে লিখলেও সেই কাজই করতে পারবে। সাধারণত আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি হয়, যে আমি যদি প্রিন্ট এফ এর জায়গায় প্রিন্ট এফ এর কোনো পিটা ছোট হাতের বড় হাতের চেঞ্জ করে ফেলি, তখন কি করে কম্পাইলার আসলে পড়তে পারে না, বুঝতে পারে না যে আসলে আমার নেক্সট স্টেপে কি করতে হবে, তখন এরর দেখায়। তো সাধারণত এরা কেস সেনসিটিভ হয়, কিন্তু আমার এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কেস সেনসিটিভ হয় না। আমি ক্যাপিটাল লেটারে লিখলেও যে স্মল লেটারে লিখলেও তা সে হচ্ছে বুঝতে পারে যে আমার আসলে কি কাজ করতে হবে। এরপরে বলা হয়েছে যে এইখানে আমরা যে কি বলে এটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা ইউজ করি, তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের কিন্তু কোনো রকমের যে আমার স্টেটমেন্ট শেষ সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু কোনো সেমিকলন ইউজ করি না, যেটা আমরা হচ্ছে জাভা কিংবা হচ্ছে সি তে করতাম। যে আমার একটা লাইন যদি শেষ হয়ে যেত, তখন আমি কি করতাম, সেমিকলন দিয়ে নেক্সট লাইন লিখতাম। তো যেটা হয় যে আমরা যখন সি বা জাভা প্রোগ্রামিং করি, সি জাভা প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যখন একটা লাইন শেষ হয়ে যায়, তখন আমরা কি করি, একটা সেমিকলন দিয়ে নেক্সট লাইনে চলে যাই। এটা দিয়ে বোঝায় যে আমার লাইনটা শেষ হয়েছে। কিন্তু আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা হয়, যে আমরা সেমিকলন ব্যবহার করি না। আমরা হচ্ছে নেক্সট লাইন লিখে সে হচ্ছে দেখে যে আমার লাইনটা শেষ কিনা। পরের লাইন আমি যা লিখবো সেটা অটোমেটিক্যালি নেক্সট লাইন হিসেবে কাউন্ট হয়ে যাবে। যেটা আমার সি তে অবশ্যই সেমিকলন না দিলে এরর ধরতো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা সেমিকলন ব্যবহার করি না। এরপরে বলা হয়েছে যে আমার যে প্রত্যেকটা স্টেটমেন্ট আছে সেগুলো হয় হচ্ছে একটা ইনস্ট্রাকশন হবে অথবা একটা অ্যাসেম্বলার ডিরেক্টিভ হবে। অ্যাসেম্বলার ডিরেক্টিভ বলতে আমরা কি বুঝি, আমাদের যেমন সি জাভাতে হেডার ফাইল থাকতো, ঠিক তেমনি অ্যাসেম্বলিতেও আমরা কিছু ডিরেক্টিভ ইউজ করতে পারি। ঠিক আবার হচ্ছে ধরেন আমার যদি কোনো ফাংশন কল করা লাগে, তাহলে আমরা সেই ফাংশনের জন্য আগে আমরা কি করতাম, ফাংশনের নামটা উপরে লিখে রাখতাম। তো আমরা হয় এটাকে ডিরেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি প্রতিটা স্টেটমেন্ট, অথবা আমার স্টেটমেন্ট গুলো হয় এক একটা ইনস্ট্রাকশন, যে আমার আসলে কি করতে হবে সেটা আমার স্টেটমেন্টের মাধ্যমে বোঝানো লাগে। এখন এই স্টেটমেন্ট গুলো আমরা লিখি কিভাবে, এটা হচ্ছে গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা যে স্টেটমেন্ট গুলো লিখি, প্রতিটা স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা আসলে একটা অপকোড লিখি, বা হচ্ছে আমরা কি করতে হবে ইনস্ট্রাকশনটার কাজ বলি। তারপরে হচ্ছে স্পেস দিয়ে আমরা বিভিন্ন ধরনের অপারেন্ডের কথা বলি। তো এইভাবে করে আমরা হচ্ছে এক একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা এক একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে পারি। তো এরপরে কিছু আমাদের বাইনারি মানে আমরা হচ্ছে এই ধরনের নাম্বার গুলা নিয়ে কাজ করতে পারি। যেমন আপনি যদি বাইনারি নাম্বার নিয়ে কাজ করতে চান, তাহলে হচ্ছে নাম্বারটা শেষে বি লিখে দিব, তাহলে আমার অ্যাসেম্বলার বুঝে নিবে যে এটা একটা বাইনারি নাম্বার। যদি আমি ডি লিখি তাহলে সে বুঝে নিবে সেটা একটা ডেসিমাল নাম্বার। যদি আমি এইচ লিখি তাহলে সে বুঝে নিবে যে এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। তারপর যদি আপনি কোনো ক্যারেক্টার ডিফাইন করতে চান, তখন আমরা কি করব, একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে পারি অথবা ডাবল কোটেশনের মধ্যেও লিখতে পারি। এভাবে করে আমরা হচ্ছে অ্যাসেম্বলিতে যে কোনো ভ্যালুকে অ্যাসাইন করতে পারি, বা হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু রাখতে পারি। তারপর আপনি যদি চান স্ট্রিং রাখতে, তাহলে স্ট্রিং রাখার জন্য আমরা কি করব, একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে স্ট্রিংটা রাখতে পারি, কিংবা আমরা ডাবল কোটেশন ব্যবহার করেও স্ট্রিং গুলোকে রাখতে পারি। এরপরে বলা হয়েছে যে আমরা কি কি ধরনের ডেটা এখানে রাখতে পারি। যদি আপনি বাইট রাখতে চান, তখন আমরা ব্যবহার করি হচ্ছে ডিবি, যেটা দিয়ে বোঝানো হয় হচ্ছে ডেটা বাইট। যদি আপনি 2 বাইটের কোনো কিছু রাখতে চান, তখন আমরা ব্যবহার করি হচ্ছে ডিডব্লিউ, যেটাকে বলা হয় ডেটা ওয়ার্ড। অর্থাৎ ডিডব্লিউ ইউজ করলে আমরা 2 বাইট পর্যন্ত স্টোর করতে পারবো, ডিবি ইউজ করলে আমার সেই ভ্যারিয়েবলটা 1 বাইট পর্যন্ত স্টোর করতে পারবে। যে আমরা কিভাবে এক একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু রাখতে পারি। যেমন আমি একটা ভ্যারিয়েবল নাম দিলাম তার আলফা, তাহলে আলফাটা হচ্ছে আমার ডিবি, অর্থাৎ হচ্ছে সে 1 বাইট রাখতে পারবে, এবং এই 1 বাইটের মধ্যে আমি স্টোর করতে যাচ্ছি হচ্ছে 4। এখন একটু খেয়াল করে দেখবো যে আমরা সি বা জাভাতে কি করতাম, একটা ইকুয়াল সাইন ব্যবহার করতাম কোনো কিছু স্টোর করে রাখার জন্য। কিন্তু আমরা অ্যাসেম্বলির ক্ষেত্রে এটার জন্য কোনো ইকুয়াল সাইন ব্যবহার করি না, জাস্ট স্পেস দিয়ে দিয়ে লিখি। প্রথমে স্পেস দিয়ে বলা হয় যে আমার ভ্যারিয়েবলের নামটা কি হবে, সে স্পেস দিয়ে লিখি হচ্ছে আমার এটা টাইপ কি হবে, ডেটা বাইট হবে না ডেটা ওয়ার্ড হবে, এবং তারপরে স্পেস দিয়ে লিখি হচ্ছে আমরা যে ভ্যালুটা রাখতে চাই সেইটা। এছাড়াও আমরা যদি কোনো ভ্যারিয়েবল এখন রাখতে না চাই, যে পরে আমাদের যদি প্রয়োজন হয়, তখন আমি সেটার মধ্যে ভ্যারিয়েবল রাখবো, যেটা আমরা কি করতাম, সি তে একটা ভ্যারিয়েবল লিখে সেমিকলন দিয়ে রেখে দিতাম, যে আমার যখন প্রয়োজন হয় তখন আমি সেটাতে ভ্যালু স্টোর করব। তো এরকম ক্ষেত্রে আমরা কি করি, এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই, যে আমরা শুরুতেই কোনো ভ্যালু এখানে ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি না। আমার যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে যদি কোনো রেজাল্ট ইনিশিয়ালাইজ করা লাগে, তখন আমি সেই রেজাল্টটাকে এখানে ইনিশিয়ালাইজ করতে পারবো।
এছাড়াও আপনারা যদি কোনো অ্যারে রাখতে চান, তাহলে আমরা কি করি যে অ্যারে লিখে ডিবি লিখলাম যে আমি একটা ডেটা বাইটের অ্যারে রাখতে চাচ্ছি। ডেটা বাইটের অ্যারে মানে এখানে যে প্রত্যেকটা ভ্যালু রাখবো আমি অ্যারের মধ্যে, প্রত্যেকটা সাইজ হবে 1 বাইট করে। তাহলে আমি যদি 4 টা ভ্যালু রাখতে চাই, তাহলে আমি এখানে কমা দিয়ে 4 টা ভ্যালু লিখবো। যদি আপনি এর চেয়ে বেশি রাখতে চান, 10 টা 12 টা রাখতে চান, তাহলে ওই 10 টা 12 টা ভ্যালুকেই আমি কমা দিয়ে ইজিলি রাখতে পারবো। সিতে আমরা কি ম্যাম, করতাম, সেকেন্ড অ্যারের ব্র্যাকেটের সাইজ মধ্যে বলে দিতে হবে না? অ্যারের সাইজ বলে দিতে হবে না। সে হচ্ছে অটোমেটিক্যালি ধরে নিবে যে আমার এটার সাইজ হচ্ছে এত। ঠিক তেমনি এখানে পরের এক্সাম্পলটা দেওয়া আছে যে যদি আমি ডেটা ওয়ার্ড রাখতে চাই, যে আমি 2 বাইটের কোনো কিছু রাখবো, তাহলে আমরা 2 বাইটের জিনিসপত্র রাখার জন্য আমরা কি করতে পারি, ডেটা ওয়ার্ড ব্যবহার করি। ওই সেম নিয়মে আগে ভ্যারিয়েবলের নাম লিখবো, স্পেস দিয়ে টাইপ লিখবো, স্পেস দিয়ে যে ভ্যালুটা রাখতে চাই সেটা লিখবো। নিচে একটা লাইন দেওয়া আছে যে প্রম্পট ডিবি এন্টার ইওর নেম। যদি আমি একটা ক্যারেক্টার টাইপের অ্যারে রাখতে চাই, যে একটা বিরাট ক্যারেক্টার রাখবো, তখন এবং প্রত্যেকটা যে ক্যারেক্টার গুলো আমি রাখবো, প্রত্যেকটা ক্যারেক্টার কি হয়, 1 বাইটের হয়। সেজন্য আমরা কি করলাম, এই প্রম্পট নামের একটা ক্যারেক্টার অ্যারে তৈরি করলাম, যেটা হচ্ছে ডিবি সাইজের, ডিবি টাইপের হবে এবং যার মধ্যে আমরা একটা ক্যারেক্টার অ্যারে রাখতে পারতেছি। তো আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে কি করছি, একটা কোটেশন মার্কের মধ্যে রাখছি, যাতে বোঝা যায় যে এখানে প্রত্যেকটা আমার ক্যারেক্টার। এরপরে যদি আমরা হচ্ছে কোনো অ্যারে একটার থেকে আরেকটার মধ্যে কপি করতে চাই, বা আমি যদি কোনো অ্যারেতে সবগুলো ভ্যালু দিয়ে অ্যাসাইন করে রাখতে চাই, তখন আমি কি করব? যেমন এখানে দেখা যাচ্ছে যে আমার একটা টেবিল টাইপের আমি একটা অ্যারে ক্রিয়েট করলাম, এবং সেটার টাইপটা টেবিল নামের একটা অ্যারে তৈরি করলাম, এবং এটার টাইপটা হবে ডাটা ওয়ার্ড টাইপের, এবং তার মধ্যে আমি 100টা ভ্যালু রাখতে চাই। এবং এই 100টা ভ্যালু যে আমি রাখবো, সেই প্রতিটাই 100টা ভ্যালুই হবে 0। অর্থাৎ আমরা আগে কি করতাম, অনেক সময় হচ্ছে সর্টিং এর ক্ষেত্রে বা এই ধরনের কাজ যখন আমরা করতাম, বা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমার কি লাগতো, একটা অ্যারে কে আমার 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা লাগছিল। তো সেই ধরনের যদি আমাদের কাজ এখানে করতে হয়, তখন আমরা কি করব, যে যদি আমার কোনো অ্যারের মধ্যে 0 দিয়ে প্রত্যেকটা ভ্যালুকে ইনিশিয়ালাইজ করতে হয়, তখন আমরা ভ্যারিয়েবলের নামটা লিখবো প্রথমে। যেমন এখানে ভ্যারিয়েবলের নামটা হচ্ছে টেবিল, আমার ডেটা টাইপটা কি হবে সেটা লিখবো, ডেটা টাইপটা হচ্ছে ডিডব্লিউ বা ডেটা ওয়ার্ড। তারপরে আমরা লিখবো আমি কতগুলো অ্যারে মানে কতগুলো এলিমেন্ট রাখতে চাই অ্যারের মধ্যে। এখানে দেওয়া আছে 100, তার মানে আমি এখানে 100টা এলিমেন্ট রাখতে পারবো, এবং 100টার প্রতিটা এলিমেন্টই হবে আমার 0। তাহলে এই ডিইউপি ডুপ্লিকেট কিওয়ার্ডটা যদি আমরা ইউজ করি এবং এর ভিতরে আমরা যে ভ্যালুটা দিয়ে দিব, আমার অ্যারের প্রতিটা পজিশনে সেই ভ্যালু বসে যাবে। এখন এই যে পরের এক্সাম্পলটা দেওয়া আছে যে স্টার্স ডিবি 50 ডুপ্লিকেট, তার মানে এইখানে প্রত্যেকটা পজিশনে আমার বসে যাবে হচ্ছে স্টার। অর্থাৎ এখানে 50টা পজিশন আমি রাখছি স্টার এর জন্য, সেই 50টা পজিশনেই আমি পাবো হচ্ছে 50টা স্টার। এখন আপনি যদি কোনো ভ্যালু না রাখতে চান, যে আমি একটা অ্যারে তৈরি করলাম, আমার অ্যারের সাইজও বলে দিলাম যে এখানে 30টা আমি জিনিসপত্র রাখবো, কিন্তু আমি কি রাখবো এখনো পর্যন্ত যদি ডিসাইড না করি, তখন আমরা কি করব, এই ডুপ্লিকেটের ভিতরে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব, যাতে আমার যখন প্রয়োজন হয় আমি তার মধ্যে ভ্যালু স্টোর এক করতে জায়গায় ইউজ পারি। করছে ডাটা বাইট আর এক জায়গায় ডাটা ওয়ার্ড, কেন? এটা হচ্ছে আপনার ইচ্ছা। যেমন আমরা কি হয় অনেক সময় হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে হলে আমরা ইন্টিজার ইউজ করি, ফ্লোট টাইপের রাখতে হলে আমরা ফ্লোট ব্যবহার করি। ঠিক তেমনি আমার যদি 1 বাইটের জিনিসপত্র রাখা লাগে, তাহলে আমি ডেটা বাইট নিব। যদি আমার 2 বাইটের জিনিসপত্র রাখা লাগে, তাহলে আমি ডেটা ওয়ার্ড নিব। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আমি কতটুকু জায়গা চাই আমার ভ্যারিয়েবলের মধ্যে, তার উপর। তো আমরা যখন EMU8086 টা ওপেন করব, এরকম আমাদের কাছে অপশন আসবে। সেখান থেকে সবচেয়ে সহজ হচ্ছে আমরা নিউ সিলেক্ট করব। নিউ সিলেক্ট করে আমরা এই যে কম যে টেমপ্লেটটা আছে, যার মধ্যে কিছু থাকবে না, অর্থাৎ কোনো কিছুই চেঞ্জ না করে সব ওকে দিয়ে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার একটা পেজ ওপেন হয়েছে, যার মধ্যে হচ্ছে অটোমেটিক্যালি কিছু কোড লেখা আছে। এই কিছু কোডের মধ্যে প্রথমে যে কথাগুলো লেখা, সেটা হচ্ছে এখানে কিছু কমেন্ট করে লেখা আছে। তার মানে আমরা যখনই কোনো কমেন্ট করতে চাই, আমরা কি করব, তার আগে সেমিকোলন ইউজ করব। এছাড়াও আরো 2টা লাইন আছে এখানে, একটা হচ্ছে ORG 1000H 100H। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে এই ORG দিয়ে বোঝানো হয় হচ্ছে অরিজিন। আমার প্রোগ্রামটা কোত্থেকে শুরু হবে সেটা ডিসাইড করে হচ্ছে এই 1000H সেটা। যেমন আমাদের সিতে বা জাভাতে কি থাকে, একটা মেইন ফাংশন থাকে, যে হচ্ছে ওখান থেকে আমার মানে প্রোগ্রামটা এক্সিকিউট করা শুরু করে। ঠিক তেমনি আমার অ্যাসেম্বলিতে এরকম ORG 1000H লিখতে হয়, কিংবা আরো অন্যান্য জিনিসপত্র আমাদের লেখা যায়, সেগুলো একটা একটা করে আস্তে আস্তে দেখবো। এটা যেহেতু আমাদের অটোমেটিক্যালি তৈরি করে দেয়, তো আজকে আমরা এটা দিয়ে শিখবো যে কিভাবে অ্যাসেম্বলি কোড করা যায়। তো এই 1000H মানে 100H মানে হচ্ছে আমার যে, আমরা জানি যে আমরা যখন বিভিন্ন ধরনের অপারেশন গুলা প্রথম সেকেন্ড ক্লাসে পড়ে আসছিলাম অ্যাড্রেসিং মোডে,
যে আমরা যখন একটা অ্যাড্রেসকে মুভ করি তখন কি করি, আমরা কোন একটা ডেটা সেগমেন্টের সাথে 10 গুণ করি, করে হচ্ছে তারপরে যে ভ্যালুটা দরকার সেটাকে যোগ করি। অর্থাৎ আমার নির্দিষ্ট একটা সেগমেন্টের মধ্যে ভ্যালু গুলাকে রাখা লাগে বা কাজগুলা করা লাগে। তো সেখানে আমরা 4টা সেগমেন্ট পড়ে আসছিলাম। প্রথম সেগমেন্টটা ছিল কোড সেগমেন্ট। কোড সেগমেন্টের কাজ ছিল যে আমার যেখানে মেইন প্রোগ্রামটা থাকে তাকেই বলি আমরা হচ্ছে কোড সেগমেন্ট। এখন আমাদের কোড সেগমেন্টের যেই জায়গায় পয়েন্টারটা থাকে সেটাই হচ্ছে আসলে এই 100H। সেই জন্য আমাদের কি করতে হয়, এই org100H লিখতে হয় যাতে আমার কোড সেগমেন্টের কোথায় আমার প্রোগ্রামটা আছে আমার অ্যাসেম্বলার সেটাকে খুঁজে পায়। তাহলে org100H মানে হচ্ছে, org মানে হচ্ছে অরিজিন, আমার কোড সেগমেন্টের কোথায় আমার এখন মানে কোডগুলো আছে সেটা আমরা খুঁজে পাবো হচ্ছে এই লাইনটার মাধ্যমে। তো আমরা জানি যে কোড সেগমেন্টের যে 100 নাম্বার পজিশনটা আছে বা 100 নাম্বার যে মেমোরি অ্যাড্রেসটা আছে সেটার মধ্যে আমার পয়েন্টারটা অ্যাড্রেস করে থাকে। আমার পয়েন্টারটা থাকে ওই জায়গায় এবং আমার কোড সেগমেন্টের এই জায়গা থেকে আমার আসলে মূল কোডগুলা কাজ করা শুরু করে। সেই জন্য আমার প্রোগ্রামের শুরুতেই লিখতে হয় হচ্ছে org100H, যে আমার প্রোগ্রামটা এই লোকেশনের মধ্যে আছে, তুমি এখন এই লোকেশনে যাও। আচ্ছা, আর এই রিটার্ন, RET মানে হচ্ছে রিটার্ন। ঠিক তেমনি আমরা যেমন প্রোগ্রামের কাজটা শেষ হলে কি করতাম, সিতে রিটার্ন 0 লিখে দিতাম। তো এটার মধ্যে হচ্ছে সেম, যে রিটার্ন মানে হচ্ছে আমার কাজ শেষ। আমি এখন তখন আমার যে কন্ট্রোলটা আছে সেটা আমি প্রোগ্রাম থেকে আমার মূল যে অপারেটিং সিস্টেম আছে সেটার কাছে আমি কন্ট্রোলটাকে ফেরত পাঠিয়ে দিব যে আমার কাজ এখন শেষ। তাহলে আমার কাজ শুরু করার জন্য আমরা লিখবো হচ্ছে org100H, আর আমার কাজ শেষ করার জন্য আমরা লিখবো হচ্ছে রিটার্ন। তাহলে আমরা এতক্ষণ পড়ে আসছি হচ্ছে ভ্যারিয়েবল গুলা কিভাবে লিখতে পারি। তো ভ্যারিয়েবল লেখার আগে আসলে একটু পরিচিত হয়ে নেই যে কোনটা কি মেনু। এখানে আমরা ফাইল মেনুতে আমরা জানি যে কমন জিনিস থাকে, যে নতুন যদি কোনো ফাইল তৈরি করতে চাই, কোনো কিছু সেভ করতে চাই, এগুলা থাকে হচ্ছে আমার ফাইলের মধ্যে। এডিট, বুকমার্ক, অ্যাসেম্বলার, আমাদের মেনলি লাগবে হচ্ছে এখানে কয়েকটা জিনিস। যেমন আপনি যদি এসকি কোডে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আমার আসলে যে যতগুলো এসকি কোড আছে 0 থেকে 255 পর্যন্ত কোনটার ভ্যালু হচ্ছে কি সেটা আমরা ইজিলি এই টেবিলটা থেকে বের করতে পারবো। তাহলে আমাদের আর ল্যাব করার সময় মুখস্থ রাখা লাগবে না। যেমন আপনার যদি এখন সুন্দর এ জিনিস তাহলে। স্টোর করা লাগে তাহলে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি যে 65 মানে হচ্ছে এ। তাহলে আমি ইজিলি এখন যখন আমার এসকি কোড প্রয়োজন হয় এই 65 কে কল করে এ প্রিন্ট করতে পারবো। ঠিক তেমনি আরো কিছু আছে এখানে, যেমন হচ্ছে আমরা যদি ম্যাথে ক্লিক করি এখানে হচ্ছে বেস কনভার্টার আছে। বেস কনভার্টারে ক্লিক করলে আমরা এখন যে কোনো ভ্যালু যদি এখানে দেই, যে 12 দিলাম, তাহলে সে আমাকে ডেসিমেলে এখানে কনভার্ট করে দেখাবে, সাথে অক্টাল এবং বাইনারিতেও কনভার্ট করে দেখাবে। কিংবা আপনি যদি এখানে ডেসিমেলে 10 দেন তাহলে সে আমাকে হেক্সে এবং অন্য জায়গায় কনভার্ট করে দেখাবে। অথবা আমাদের যখন প্রয়োজন আমরা কিন্তু কনভার্সনটা করতে পারি। কষ্ট করে বারবার আর ক্যালকুলেটরে যাওয়া লাগবে না, আমরা প্রোগ্রাম করার সময় এখানে এই কাজগুলো করতে পারবো। এমনকি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এসকি ভ্যালু গুলো কিন্তু আমাকে শো করতেছে। আমি যদি এখানে 65 লিখি তাহলে এখানে এসকি ক্যারেক্টার যে এ সেটা আমাকে শো করবে, সাথে হেক্স, অক্টাল, বাইনারি সবগুলোই আমাকে দেখাবে। এমনকি আপনি চাইলে 16 বিটের ভ্যালুকেও এভাবে কনভার্ট করে দেখতে পারেন। ক্যালকুলেটর বলতে একটা জিনিস আছে, এখানে যদি আমরা কোনো কিছু ক্যালকুলেট করতে চাই তাহলে আমি করতে পারবো। আমি যদি 10 এর সাথে 2 যোগ করি তাহলে সে ইজিলি আমাকে দেখাবে 12। ঠিক তেমনি আমি যদি কোনো বাইনারি যোগ করতে চাই, যে 11 প্লাস 10, তাহলে সে আমাকে সেই যোগগুলা করে দেখাবে। তাহলে ইজিলি আমরা এখানে যদি আমাদের কোনো ক্যালকুলেশন করাও লাগে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই কাজগুলো আমরা এই ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবো। তাহলে কষ্ট করে আমাদের আর হিসাব করতে হবে না বাইরে যেয়ে। এছাড়াও আরো অনেক সুবিধা আছে, যেমন আমরা যদি এখানে হেল্পে ক্লিক করি আমাদের একটা নিউ পেজ ওপেন হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্রাউজারের মধ্যে আমাদের এরকম একটা পেজ ওপেন হবে এবং এই জায়গার মধ্যে আসলে আমাদের অ্যাসেম্বলিতে যা যা করা দরকার সবকিছুই সে বলে দিবে। এখানে টিউটোরিয়ালে ক্লিক করলে আমরা কিভাবে ভ্যারিয়েবল অ্যাসাইন করতে পারি, কিভাবে ইন্টারাপ্ট নিয়ে কাজ করব, কিভাবে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন গুলো নিয়ে কাজ করব, এই সবগুলা পার্ট করে করে দেওয়া আছে। আবার আপনি যদি এখানে 8086 ইনস্ট্রাকশন সেটে ক্লিক করেন তাহলে যত রকমের ইনস্ট্রাকশন সেট আছে সেগুলো দেখাবে এবং কোন ইনস্ট্রাকশন কি কাজ করে সেটাও আমার এখান থেকে ইজিলি পাওয়া যাবে। এখন এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে যে আমাদের এখন আর মুখস্থ করা লাগবে না যে কোন ইনস্ট্রাকশনটা আসলে কি করে। আমরা জাস্ট লজিক চিন্তা করব যে আমাদের কাজ এভাবে করতে হবে। তারপরে সেই লজিক অনুযায়ী আমার যখন যে ইনস্ট্রাকশন প্রয়োজন আমরা সেই ইনস্ট্রাকশনটা কাজ এখান থেকে শিখে আমরা হচ্ছে ফার্দার ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা একটা ভ্যারিয়েবল এর নাম দিলাম ভ্যারিয়েবল
যেটা হচ্ছে আমার ডেটা বাইটের, এবং এটার মধ্যে যদি আমি রাখতে চাই হচ্ছে 10 হেক্স। আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল তৈরি করলাম এবং এর মধ্যে হচ্ছে ডেটা বাইটের টাইপের, এবং এর মধ্যে আমি অল্প জিনিস রাখতে চাই, যে আমি 10 হেক্স রাখলাম, বেশি কিছু রাখবো না। এখন আমি টেস্ট করব এই যে ভ্যারিয়েবলটা আমি রাখবো সেটাকে কোন একটা রেজিস্টারে আমি স্টোর করতে পারি কিনা। তো কোথাও যদি আমরা স্টোর করতে চাই, সেজন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে মুভ ইনস্ট্রাকশন। মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা যে কোনো কিছু স্টোর করতে পারি। তাহলে মুভ এ এক্স এর মধ্যে আমি যদি এখন var লিখি, তাহলে লজিক্যালি কি হওয়া উচিত, আমার যে ভ্যারিয়েবলটা আছে সেটা হচ্ছে আমার এ এক্স রেজিস্টারের মধ্যে স্টোর হওয়া উচিত। তো আমরা এখন একটু টেস্ট করে দেখবো। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ক্লিক করব হচ্ছে এই ইমুলেট লেখাটার মধ্যে। এই ইমুলেটে ক্লিক করার পরে সে আমাদেরকে একটা এরর দেখাইছে। এররটা কি, আমার এ এক্স রেজিস্টার হচ্ছে 16 বিটের, কিন্তু আমি যে স্টোর করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার মাত্র 8 বিটের। তাহলে আমি এ এক্স এ এটা স্টোর করতে পারবো না। এখন আমাকে দুইটা কাজ করতে হবে স্টোর করার জন্য, হয় আমি এ এল এ স্টোর করব, অথবা আমি এখান থেকে ভ্যারিয়েবলের সাইজটা চেঞ্জ করে দিব। তার মানে এখানে আমার একটু খেয়াল রাখতে হবে, যখনই আমরা কোনো কিছু স্টোর করব তখন যেন আমরা দুইটাকে সেম সাইজের জিনিসপত্র স্টোর করি। অর্থাৎ আমি 16 বিটের মধ্যে 8 বিটকে স্টোর করতে পারবো না, কিংবা 8 বিটের মধ্যেও 16 বিটকে স্টোর করতে পারবো না। তো এবার আমরা কি করলাম, যে মুভ করলাম হচ্ছে এ এল এর মধ্যে। কারণ আমরা জানি যে অ্যাকুমুলেটর যে রেজিস্টারটা আছে সেটা দুইটা পার্ট, একটা হচ্ছে এ এইচ, আর একটা মানে হায়ার পার্টের জন্য এ এইচ, আর লোয়ার পার্টের জন্য হচ্ছে এ এল। তাহলে আমরা এখন এ এল এর মধ্যে ট্রান্সফার করে দেখি যে কাজটা করতেছে কিনা ঠিক মতন। ইমুলেটে ক্লিক করলাম, এবার কিন্তু আর কোনো এরর আসেনি। তো আমি দেখলাম এখন ম্যাম সাথে। তাহলে হ্যাঁ বলেন। এক্স এর মধ্যে 16 বাইট আর এল এর মধ্যে 8 বাইট, এটা হ্যাঁ, আছে। এটা আসবে। আচ্ছা, তাহলে আমার এখন দুইটা উইন্ডো ওপেন হলো। এটা হচ্ছে আমার যে মেইন ইমুলেটরের কাজ, মানে আমি যেখানে আমার আউটপুট গুলো দেখতে পারবো, এটা হচ্ছে সেটা। তাহলে এখানে আমরা দেখতে পাবো আমরা 8086 এর যতগুলো রেজিস্টার পড়ে আসছি সবগুলা কিন্তু আমার এই বাম পাশে দেখা যাচ্ছে, যে এ এক্স বি এক্স সি এক্স ডি এক্স, 4টা রেজিস্টার। সাথে আমার এই যে কোড সেগমেন্টের এখন কি অবস্থা, কোড সেগমেন্ট আছে হচ্ছে 0700 হেক্সে, এবং আমরা যে 100H লিখছিলাম সেটা হচ্ছে আমার এই যে ইনস্ট্রাকশন পয়েন্টারটা আছে সেইটা। আমার ইনস্ট্রাকশন পয়েন্টারটা বলে দিছে যে আমার প্রোগ্রাম শুরু হচ্ছে 0100 হেক্স এই অ্যাড্রেস থেকে। এখানে তারপরে আছে হচ্ছে আপনার স্ট্যাক পয়েন্টার, স্ট্যাক সেগমেন্ট, এই প্রত্যেকটা ইনফরমেশন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। তো এখন আমি কি করব, আমরা হচ্ছে রান করার সময় সবসময় সিঙ্গেল স্টেপ ক্লিক করে করে রান করব, এই কারণে যাতে আমরা প্রত্যেকটা স্টেপে কি ধরনের চেঞ্জেস হয় সেটা দেখতে পারি। আমি এটাকে একটু সরাই নিই। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, যে আমার যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আমি রেজিস্টারে রাখার চেষ্টা করব। তাহলে আমি সিঙ্গেল স্টেপে যখন ক্লিক করব, আমি দেখতে পাচ্ছি যে এখানে এ এক্স রেজিস্টারটা আগে ছিল হচ্ছে 00। এখন সিঙ্গেল স্টেপে ক্লিক করার পরে আমার এ এক্স রেজিস্টারের এল এর মধ্যে যে স্টোর হয়েছে হচ্ছে 10। এই 10টা আসছে হচ্ছে আমার যে ভ্যারিয়েবলটা ছিল, সেই ভ্যারিয়েবল থেকে আমি 10 হেক্স পেয়েছি। সেই 10 হেক্সটা আমি আবার আমার রেজিস্টারের মধ্যে স্টোর করতে পারছি। তাহলে এভাবে আমরা যে কোনো ভ্যালু যদি স্টোর করতে চাই কোনো রেজিস্টারের মধ্যে, তখন আমরা এই মুভ ইনস্ট্রাকশনটার মাধ্যমে যে কোনো ভ্যালুকে আমরা যে কোনো রেজিস্টারের মধ্যে স্টোর করতে পারবো।